বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম অল্প মশলায় দারুণ স্বাদে বিফ তেহারি রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। আমার আজকে রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি পুরান ঢাকার বিফ তেহারির স্বাদ পাবেন। চলুন রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। তেহারি রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব। সেই জন্য আমি এখানে গোটা এলাচ নিয়ে নিছি 10টা, জয়ফল নিয়ে নিছি 3 ভাগের 1 ভাগ, দারুচিনি নিয়ে নিছি বড় সাইজের 2 টুকরো, জয়ত্রী ফুল 1 পিস নিয়েছি। এখন এই গোটা মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কাঁচা অবস্থায়। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটায় বেটে নিতে পারবেন। যতটুকু মশলা এখানে আজকে নিয়েছি এগুলো দিয়ে আমি আধা কেজি গরুর মাংস দিয়ে বিফ তেহারি রান্না করতে পারবো। মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই পর্যায়ে। তো এখন আমি মশলাগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংস আমি আগে থেকে ধুয়ে জাকার সাহায্যে পানি জড়িয়ে নিয়েছি। আর এখানে আমি চর্বি সহ মাংস নিয়েছি। চর্বি সহ মাংস দিয়ে তেহারি রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মাংসগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারবেন। রেস্টুরেন্টে গেলে দেখতে পারবেন তেহারির মাংসগুলো সাইজে ছোট হয়। তো মাংসগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি চিনি গুঁড়া সুগন্ধি চাল। এগুলো পুরাতন চাল। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 500 গ্রাম নিচ্ছি। তেহারিতে মাংস এবং চাল দুটাই সমান সমান হতে হবে। মাংসের পরিমাণ একটু বেশি হলে আরো বেশি ভালো হয়। আমি আজকে মাংস নিয়েছি 600 গ্রামের মতো, চাল নিয়েছি 500 গ্রাম। আমার মেজারমেন্ট কাপ 240 ml করে, সেজন্য আমি এখানে আরো কিছুটা দিয়ে দিয়েছি 2 কাপের পরে। পুরাতন চালে ধান থাকে, আমি চালগুলো বেছে নেব। চালগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। আগে মাংসগুলো বসিয়ে দিব। চুলায় আমি খালি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। মাংসের সঙ্গে যেহেতু চর্বি আছে সেজন্য আমি তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি। আপনারা যদি চর্বি না থাকে তাহলে তেলের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে 1 কাপ। পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এই পর্যায়ে পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে বুঝতেছেন। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে বাটা মশলাগুলো দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। স্মেলটা যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব লো আছে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে না দিলে পেঁয়াজগুলো পুরোপুরি কালার চলে আসবে। তাই মশলাগুলো দেওয়ার আগে চুলার আঁচ লো করে দিয়েছিলাম। বাটা মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পানি জড়িয়ে রাখা মাংসগুলো। অবশ্যই মাংসগুলো পানি জড়িয়ে নিতে হবে। মাংসগুলো দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জালের জন্য কাঁচামরিচ। আমি এখানে 6-7টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। এখানে কিন্তু গুঁড়ামরিচ ব্যবহার করা হবে না, সেই জন্য আমি কাঁচামরিচ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো জাল কম বেশি করে দিবেন। এই পর্যায়ে মাংসের জন্য স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণ দিয়ে নেড়ে ছেড়ে মাংসগুলোকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংসের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে বুঝতেছেন। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মশলার গুঁড়ো। আমি মেজারমেন্ট চামচ দিয়ে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 টেবিল চামচ নিয়েছি। 500 গ্রামের জন্য পারফেক্ট এই মশলাগুলো। আপনাদের যদি মাংসের পরিমাণ কম বেশি হয় আপনারা কম বেশি করে নেবেন মশলা। সম্পূর্ণ মশলা দিয়ে দিছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। মশলাগুলো দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই পর্যায়ে মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হচ্ছে। এখানে এক্সট্রা কোনো পানি দিব না, তেলের মধ্যে আমি মাংসগুলো সিদ্ধ করে নেব। অবশ্যই চুলার আঁচ কমে রেখে রান্নাটা করতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট মাংসগুলো কষিয়ে নেওয়ার পর এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তেহারি রান্না করতে অবশ্যই টক দই লাগবে। তো আমি এখানে 4 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় চুলার আঁচটা লোতে রাখবেন, এতে করে টক দই পেটে যাবে না। আমি সরাসরি অ্যাড করে দিয়েছি, এখানে আগে থেকে পেটিয়ে নিই নাই। টক দই দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি মাংসের সঙ্গে। আবারও ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 1 ঘন্টা 20 মিনিট পর। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে মাশাআল্লাহ দেখে বুঝতেছেন মাংসগুলো কালারটা কতটা লোভনীয় হয়েছে। মাংসগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আরো 2-1 বার নেড়ে দিয়েছি এবং চেক করে নিয়েছি, তখন ভালোভাবে সিদ্ধ হয় নাই। টানা মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই পর্যায়ে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা চাল। চালগুলো কতটা জর্জর হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। চালগুলো আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। চালগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম করে দিব। এখন আমি অনবরত নেড়ে ছেড়ে 5 মিনিট ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হচ্ছে চালগুলো ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে এসে যদি আপনাদের কাছে মনে হয় তেলের পরিমাণ কম, আপনারা এই পর্যায়েও তেল অ্যাড করে দিতে পারবেন চালগুলো দেওয়ার আগে। চর্বিযুক্ত মাংস নেওয়ার কারণে আমার অতিরিক্ত তেল লাগে নাই। চালের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চালগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চাল দিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ চাল দিয়েছি, সেজন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 4
4 কাপ। আর এখানে দিয়ে দিবে 1 কাপ হচ্ছে তরল দুধ। আপনারা যদি গুঁড়া দুধ দেন সেক্ষেত্রে পানি দিয়ে দিবেন 5 কাপ। নতুন চাল হলে পানি আরো হাফ কাপ কমিয়ে দিবেন। পুরাতন চালে পানি বেশি লাগে, পানির পরিমাণ আন্দাজ করে দিবেন। পানি দেওয়ার পর এখন আমি দিয়ে দিছি 1 কাপ তরল দুধ। তরল দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিব তেহারিতে স্বাদ বাড়ানোর জন্য কিশমিশ। আমি 20টা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিলে খাওয়ার সময় যখন কামড়ের নিচে পড়ে আমার কাছে ভালো লাগে। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4টা আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ডেকে 1 মিনিট হাই হিটে জাল করে নিব। পানি যখন কিছুটা শুকিয়ে আসবে এরপর আমি চুলাটা লো আঁচে করে দিব। তো এখন আমি চুলাটা লো আঁচে করে দিয়েছি আর এখন একটু নেড়ে ছেড়ে নিব। চুলার আঁচ বেশি থাকলে কিন্তু পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, চালগুলো ফুটবে না। সেজন্য অবশ্যই ব্লক আসার পর চুলার আঁচটা লো করে দিতে হবে। লো করে দেওয়ার পর এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এই জাতীয় রান্নাগুলো একটু সময় নিয়ে করতে হয়। এগুলো কিন্তু দমে রেখে রান্না করলে একেবারে পারফেক্ট হয়। আপনারা যদি হাই হিটে তাড়াহুড়ো করে করতে চান সেক্ষেত্রে স্বাদ ভালো আসবে না। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি চালের জন্য। লবণটা যদি আপনারা পানি শুকিয়ে যাওয়ার পর দেন সেক্ষেত্রে ভালোভাবে মিক্স হবে না, পানি থাকা অবস্থায় দিতে হবে। বাইরে খুব বৃষ্টি এবং বাতাস, যার জন্য আমার ক্যামেরাটা নাড়াচাড়া করতেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। ঢাকনা ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। টোটাল 40 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে 95% হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, 2 টেবিল চামচ ঘি। ঘি অবশ্যই দিতে হবে, এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসবে। ঘি স্কিপ করা যাবে না। আপনারা চাইলে এখানে গোলাপ জলও দিতে পারবেন, আমি পছন্দ করি না সেজন্য দিই নাই। আপনাদের কাছে যদি ফ্লেভার ভালো লাগে আপনারা অবশ্যই অ্যাড করবেন। এখন ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব আমি আরো 10 থেকে 15 মিনিট। চুলার আঁচ একেবারেই লো থাকবে, নিবো পর্যায়ে, নিভে যাবে না, চুলার মাঝখানে আগুনটা থাকবে। এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব। ফিরে আসবো ফাইনাল লুক নিয়ে। তো ফিরে আসলাম আমি 15 মিনিট পর। মাশাআল্লাহ, এখন কিন্তু বিফ তেহারি একেবারে রেডি। আর কতটা জর্জরো হয়েছে আপনারা দেখেই বুঝতেছেন। চালগুলো খুব ভালোভাবে ফুটেছে। যত বেশি সময় নিয়ে দমে রাখবেন তত বেশি পারফেক্ট হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। অল্প সময়ে সহজে আপনারা চাইলে অতিথি আপ্যায়নে রেসিপিটি করতে পারেন। আশা করছি খেয়ে আপনাদের প্রশংসা করবে। বুঝতেই পারবে না এটা রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে কিনা বাসায় তৈরি করা। এতটাই লোভনীয়, এতটাই সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। নতুন আরো একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।